नमस्कार बंधुरा आज 25 एप्रिल 2025 शुक्रवार समय रात्रि प्राय 9:30 আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় আপনাদের সাথে আবার নিজের কিছু কথা শেয়ার করার জন্য। এটা তো বলতে কোনো বাধা নেই, আজকে শেয়ার করার মতো যে বিষয়গুলো আছে সেটা এসএসসির যে সমস্যা হোক সেটাই হোক, বা অভয়ার হত্যা ধর্ষণ মামলাই হোক, মুর্শিদাবাদের ঘটনাই হোক, সব কিছুকে ছাড়িয়ে গেছে একটা ঘটনা যেটা ঘটে গেল পাহেলগাঁওয়ের কাছে বৈশ্বনাথ, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেই অংশে। ভারতের যে অংশটা হয়তো সবচেয়ে সুন্দর অংশ, সেই অংশে ঘটে গেল ভারতবর্ষের সবচেয়ে নারকীয় একটি ঘটনা। কেন এটি সবচেয়ে নারকীয় হলো তার কারণ, ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, যাকে বলা হয় একটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরা একটা দেশ। সেই দেশে জিজ্ঞেস করে করে তোমার জাত, তোমার ধর্ম জিজ্ঞেস করে করে 26 জনকে খুন করা হলো। এই 26 জনের মধ্যে একমাত্র একজন ছিলেন মুসলমান ধর্মাবলম্বী মানুষ, ইসলাম যিনি বিশ্বাস করেন, ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছেন, যিনি জন্ম থেকে ইসলাম ধর্মাবলম্বী, সেই একজন মানুষ যিনি একমাত্র কিনা কাশ্মীরের ভূমিপুত্র ছিলেন। আর বাকি সবাই হচ্ছে কাশ্মীরের বাইরে থেকে আসা বিভিন্ন পর্যটক। কেউ বাংলা থেকে গেছেন, প্রায় 3 জন বাংলা থেকে গিয়েছিলেন সপরিবারে, অবশ্যই গুজরাট, মহারাষ্ট্র, আরো অনেক রাজ্য থেকে তারা গিয়েছিলেন। এবং সময়টা খুব ইম্পর্টেন্ট, আপনারা জানেন 1 এপ্রিল থেকে 15 এপ্রিল এই সময়টা টিউলিপ ফোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং এপ্রিল মাসটা পুরোটাই, তারপর মে জুনও বটে, এপ্রিল মাসটা পুরোটাই পর্যটকদের অভাবনীয় ভিড় শেষ 2-3 বছর ধরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময় দেখা যাচ্ছে এই ভূস্বর্গে। তো সত্যজিৎ রায় ভূস্বর্গ ভয়ঙ্কর করেছিলেন। সেই সময়কার সাথে এখনকার অনেকটা তফাৎ হয়েছিল। 370 জারি করার পর যে সমস্যা হয়েছিল, সেই সমস্যা কারফিউ জারি করে ক্রমশ ধীরে ধীরে সেটা মেটানো হয়েছিল। বলা হয়েছিল যে আর কাশ্মীর ভূখণ্ডে কোনো টেররিস্ট বা উগ্রবাদী সংস্থা আর নেই। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেটা কতটা আমাদের কাছে ভুল ছিল। এবার এই জায়গায় আপনারা তো সবাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া নিয়মিত দেখছেন, পড়ছেন, জানছেন যে মানুষগুলো মারা গেছে, তাদের যে আত্মীয় স্বজন, তারা যে এসেছিলেন, তারা যে ওখানে ছিলেন, তাদের অভিজ্ঞতা, বিশেষ করে যারা মারা গেছেন তাদের স্ত্রী, তাদের সন্তানের যে অভিজ্ঞতা, তারা ওখানে ছিলেন, তারা বেছে বেছে একমাত্র পুরুষদের মেরেছেন, কিন্তু এবং ওয়াইফদের কাছে, স্ত্রীদের কাছে একটা বার্তা দিয়েছেন যে তোমরা হিন্দু বলেই তোমরা মারা গেলে, আর তোমরা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে বলো যে তোমরা মোদির লোক বলে মারা গেছো, এবং মোদিকে আমরা ছাড়বো না, মোদিকে আমরা দেখাতে চাই যে আমরা কতটা কি পারি। এই জিনিস কিন্তু স্বাধীনতার পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। হয়ে থাকতে পারে, যদি হয় আমাদের ক্ষমা করবেন। কিন্তু হ্যাঁ, এগুলো সমস্ত কিন্তু রায়টের সময় হয়েছে। রায়টের সময় আমরা দেখেছি, সেটা 1971 হোক, 47 হোক, যদি ওই সময় আমি ব্যক্তিগতভাবে জন্মাইনি, সমস্ত কিছু শোনা কথা। মুর্শিদাবাদে কিছুদিন আগে যেটা হয়েছে, সেখানে 2 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে, কারা হত্যা করেছেন, কজনে মিলে হত্যা করেছেন, সেসব সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ধারণা আসেনি। তবে এই গোটা জিনিসটাতে কিছু কিছু প্রশ্ন আমাদের মনে আসে, এবং যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, প্রতিটি ভোটারের বা প্রতিটি সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকার আছে। সেই প্রশ্ন করার অধিকার থেকে কয়েকটা প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জানি প্রশ্নের মধ্যেই হয়তো উত্তরগুলো রয়েছে, কারণ প্রশ্ন তখনই ওঠে যখন তার একটা সম্ভাব্য উত্তর আমরা ভেবে নিতে পারি। সেখানে আমাদের বায়াসনেস থাকতে পারে। আমরা অনেকেই
কেউই আমরা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে আমরা নিরপেক্ষ নই। আমি যেমন একজন হিন্দু ব্রাহ্মণ, হ্যাঁ হতে পারে আমার মধ্যে অত রিলিজিয়াস ফ্যানাটিজম যেটাকে আমরা বলি, উগ্র ধর্মাবলম্বী যে মানুষরা, মৌলবাদী যে মানুষরা, আমি সেরকম নই। আমার হয়তো একটু উদার মন, তবে সবার উদার মন নাও হতে পারে এবং তার জন্য কাউকে দোষ দেওয়া যায় না। অনেকে ধর্মপ্রাণ হয়, অনেকে নাস্তিক হয়, এটা মানুষের নেচার। মানুষ তার শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি দিয়ে সেই পথে এগোয়। এবং যে জিনিসটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগে, আপনাদের খারাপ নাও লাগতে পারে, আপনাদের মনে হতে পারে আমি কথাগুলো বলেছি খুব খারাপ, সেটা হচ্ছে চাঁদ সদাগরের একটা কথা ছিল, চন্দ্রধর বীর বা চাঁদ সদাগর বলে একটি কবিতাতে বলা হয়েছিল, মানুষ দেবতা গড়ে তাহার কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। অ্যাকচুয়ালি দেবতাদের আমরা গড়েছি, আমরা তৈরি করেছি, দেবতারা কিন্তু নিজেরা তৈরি হননি। এবং আমরা তাদের খাওয়ালে তারা খেতে পান, আমরা যদি তাদের না খাওয়াতে পারি বা না খাওয়াই তারা অভুক্ত থাকেন। এই এত বড় কথাটা বলার কিন্তু সাহস আমাদের নেই। আমরা কিন্তু সবাই বেসিক্যালি দেবতাদের ভয় পাই, ধর্মকে ভয় পাই। হিন্দুরা হিন্দু দেব দেবী দেবতাকে ভয় পায়, দেবী দেব তাদের ভয় পায়, মুসলমানরা আল্লাহকে ভয় পায়, খ্রিস্টানরা জেসাস ক্রাইস্টকে ভয় পায়, আর অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছেন তারা ভয় পায় এবং ভয়ে মিশ্রিত শ্রদ্ধা একটা হয়তো কাজ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু কখনো একটা জিনিস বর্তায় না যে পরধর্মের প্রতি অসহিষ্ণু হয়ে যাবো। আর এখানে তো অসহিষ্ণুতাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে সেই অন্য ধর্মাবলম্বী বলে আমি তাকে খুন করে ফেলছি, তার জীবন নিয়ে নিচ্ছি। যে জীবনটায় পৃথিবীতে একবারই কেউ আসে। ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে আমি বিশ্বাস করি পূর্বজন্ম বলে কিছু নেই, পরজন্ম বলে কিছু নেই, সমস্ত কথা ফালতু, সমস্ত কথা বেকার। একটা জিনিসই আছে পৃথিবীতে, সেটা হচ্ছে মানব জন্ম, এবং মানব জন্মের থেকে ভালো জন্ম আর হয় না। কোনো প্রাণীর জন্ম মানব জন্মের কাছে তুচ্ছ। এটুকু আমার স্বল্প অভিজ্ঞতা থেকে আমি জেনেছি। আমার সাথে আপনাদের মতের অমিল হতেই পারে, তাহলে আপনার মার্জনা করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার মত থেকে এই মুহূর্তে বা আগামী ভবিষ্যতে সরে আসবো এরকম প্ল্যান আমার নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা প্রশ্ন আমার মাথায় এসছে এই গোটা ঘটনাটা নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে জিনিসটা নিয়ে বহুল চর্চা হচ্ছে, বিশেষ করে বিরোধীরা চর্চা করছেন, যদিও তারা বলছেন যে এই সময় আমরা সরকারের সঙ্গে, মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সর্বতোভাবে পাশে আছি। যেমন বর্তমান কংগ্রেস দলনেতা, বিরোধী দলনেতা, তিনি কাশ্মীরে গেছেন, কাশ্মীরে গিয়ে দেখা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সাথে, যে মুখ্যমন্ত্রী ওনার দলেরই মুখ্যমন্ত্রী, এবং তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাথে আছেন সেটা উনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, বলেছেন, এবং কেন্দ্রীয় সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেটার সঙ্গে উনি রয়েছেন, এটা যেমন বলেছেন। তেমনি আমাদের রাজ্যের যিনি শাসক দল বা প্রধান দল, যেটা প্রধান রাজ্য শাসক দল, তারা কিন্তু প্রকাশ্যে এবং প্রচ্ছন্নভাবে এই ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে অনেক কথা তুলে আনছেন। যদিও তারা একবারও এই যে আমাদের রাজ্যে ঘটে যাওয়া মুর্শিদাবাদ, সেখানের ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে কোনো কথা বলছেন না। সেখানে কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্টটা সম্পূর্ণ আলাদা। ঠিক সেরকম আজকে আমাদের প্রধান যে বিরোধী দল, যারা এখন কেন্দ্রীয় শাসন করছে, তারা যখন মুর্শিদাবাদ নিয়ে কথা বলছেন, সেই সময় তাদের যে কথা আসে, তারা বলছেন এটা চূড়ান্ত ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু এই জিনিসটাই ওরা কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে বলছে না। কিন্তু মানে ইন্টেলিজেন্স ফেলিওর ব্যাপারটা হচ্ছে কেন, এর ফেভারে এর এগেনস্টে অনেক যুক্তি দেওয়া যায়। কারণ আলটিমেটলি উগ্রপন্থী যারা, তারাও তো মানুষ, তারাও তো চালাক, তারা তো ধূর্ত, তাদেরও ব্রেন আছে, তাদের ব্রেন তারা কাজ করায়, তারা বিভিন্নভাবে এমনভাবে জিনিসটা তৈরি করার চেষ্টা করে যে তারা ইন্টেলিজেন্সকে কিভাবে বোকা বানানো যায়। উল্টো দিকে আমাদের যে মূল এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা র নামে পরিচিত এবং পাকিস্তানে যেটা আইএসআই নামে পরিচিত, তাদের মধ্যেও কিন্তু সেই রকম মানুষ আছে, যেগুলো আমরা অনেক সময় আজকাল বিভিন্ন ওয়েব সিরিজে, ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাই, যে তারাও কিন্তু বিভিন্ন রকমের নাশকতামূলক যে ছক, সেইগুলোকে কিন্তু কাউন্টার করার বিভিন্নভাবে চেষ্টা করছেন। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স আছে, খবরই আছে,
যেটা দিয়ে তারা খবর পাচ্ছেন যে কবে কোথায় কখন কিভাবে সীমান্ত দিয়ে বিভিন্ন রকমের অস্ত্র আসছে বা বোমা আসছে বা নার্ভ গ্যাস আসছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি আমাদের বিভিন্ন যে সমস্ত সিনেমাগুলোতে হয়েছে, এবং অ্যাকচুয়ালি তাই হয়। এই জিনিসটা তো বের করাই ইন্টেলিজেন্সের কাজ। বিশেষ করে যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড আছে, সেই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের কাজই তো এটা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি 9/11 যেটা আমেরিকায় হয়েছিল সেটা ধরি, বা 26/11 যেটা আমাদের মুম্বাই হোটেলে কাসাব এবং তার সঙ্গীরা করেছিল সেটা ধরি, বা আমাদের পার্লামেন্ট হামলা ধরি, বা পুলওয়ামা ধরি 2019-এ, এগুলো কিন্তু সবই এক কথায় ইন্টেলিজেন্স ফেলিওর। কিন্তু ব্যাপারটা কিরকম দাঁড়ায় বলুন তো? ব্যাপারটা হচ্ছে যেরকম ধরুন পার্ক স্ট্রিটে যখন একজন মহিলা শ্লীলতাহানি এবং ধর্ষণ হয়েছিল, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ও তো এরকমই। বা অনেক সময় মেয়েদের শ্লীলতাহানি হলে বহু রাজনৈতিক চরিত্র তারা বলেন যে এই জামা পরা উচিত হয়নি, এই ধরনের জামা কাপড় পরলে ছেলেরা প্রভোক্ট হয়। এই যে জিনিসটা, এই যে অ্যাকচুয়ালি ভিকটিম, যার অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে, তার দিকে যে দাগিয়ে দেয়া, সেই টেন্ডেন্সিটা আমার মনে হয় আমাদের ছাড়ার সময় হয়েছে। আজকে কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য এই এত বড় একটা ঘটনা, 26 জন টুরিস্টের প্রাণ চলে গেল। আমি যদি সেটা মেনেও নিই, কিন্তু আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতের যে কোনো প্রান্তে যখন খুশি যেতে পারবো, এটাই তো নর্মাল হওয়ার কথা। আমাকে কেউ এসে মারবে কেন? আমার ঘরে একটা জানলা আছে, সেই জানলাটা আমি খুলে শোবো। আমি কেন আশা করবো ওখান থেকে একটা চোর এসে আমার সর্বস্ব চুরি করে নিয়ে যাবে, বা ওখান থেকে একটা বন্দুক বের করে আমাকে গুলি করে ডাকাতি করে আমার সর্বস্ব নিয়ে যাবে, বা আমাকে খুন করে যাবে? এটা কেন ভাববো আমি? আর সেই ভাবনায় আমি কেন জানলাটা বন্ধ করে শোবো? আর কেন আমাকে বলা হবে যে তুমি জানলাটা বন্ধ করনি কেন? তোমার দোষ, তুমি কেন জানলা বন্ধ করনি? তোমার দোষ, তুমি কেন বেড়াতে গেছো কাশ্মীরের মতো ওরকম একটা সেন্সিটিভ জায়গায়? তোমার দোষ, তুমি কেন ফ্যামিলি নিয়ে বৈতানরে যেতে গেছো? জানো ওখানে তখন আর্মির লোকজন নেই, কেন যেতে গেছো সেখানে? এই প্রশ্নটা আমার কাছে আসবে, কেন তোমার ইন্টেলিজেন্স ভাবেনি? অথচ যারা এই জিনিসটা প্ল্যান করে করছে তাদেরকে আমরা দোষটা কম্পারেটিভলি হয়তো কম দিয়ে ফেলছি, যে এটা তো ওদের নেচার, এটা তো ওরা করবেই। যেরকম পুরুষ বেসিক্যালি ধর্ষক, শুধু তারা অপেক্ষা করে মেয়েদের প্রভোকেশনের, মানে ইনডিরেক্টলি আমি সেটাই বলতে চাইছি, তাই না? ব্যাপারটা ভেবে দেখুন, দুটোর মধ্যে কিন্তু বিরাট কিছু ফারাক নেই। হ্যাঁ, হয়তো দুটোর মধ্যে কি বলবো, কাজের গভীরতার ক্ষেত্রে ফারাক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি দুটোকে কিন্তু এক করে ফেলছি। এখানে যেমন মহিলা যে ধর্ষিত হচ্ছে তার দোষ, সে প্রভোকেবল কেন কাজ করেছে? ছেলেটা ছিল সাধু পুরুষ, তার মতো ভালো ছেলে আর হয় না, তাকে প্রভোগ করা হয়েছে। ঠিক সেরকম উগ্রপন্থীরা যে সাধু পুরুষ, তাকে প্রভোগ করা হয়েছে, তাকে এমন একটা জমি তৈরি করে দেওয়া হয়েছে যেখানে কোনো রকম কোনো সিকিউরিটি নেই, এবং সেখানে শুধু নিরীহ পর্যটকরা রয়েছে, এবং ওদের প্ল্যানই ছিল নিরীহ পর্যটকদের মধ্যে বেছে বেছে হিন্দুদের মারার। তারা সেখানে গেছে, সুন্দরভাবে 2 ঘন্টা রয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, নির্বিচারে জিজ্ঞেস করেছে, চেক করেছে, তাদেরকে মুসলমান ধর্মাবলম্বী কিনা সেটা বোঝার চেষ্টা করেছে, তাদের জামা প্যান্ট খুলে দেখার চেষ্টা করেছে, তাদের কালমা পড়তে বলা হয়েছে। কালমা জিনিসটা কি বিশ্বাস করুন, এর আগে আমি জানতাম না। এই ঘটনাটার প্রথম জানতে পারলাম জিনিসটা অ্যাকচুয়ালি কি। সেটা করেছে, তারপর তাদেরকে গুলি করেছে, গুলি করে মেরেছে। মারার পরও তারা প্রায় অনেকক্ষণ বেঁচে ছিল। সেখানে কোনো ইন্টেলিজেন্স থেকে, সেখানে কোনো আর্মি অফিসিয়াল থেকে আসেনি, এবং একটি মাত্র পাহাড়ের ছেলে সেখানে বাধা দিতে গেছিল বলে তাকে, সে একমাত্র মুসলমান যে মারা গেছে। এবং আজকে বা গতকাল, সম্ভবত গতকাল ঝন্টু শেখ বলে নদিয়ার একজনে, যিনি আগে আগ্রায় থাকতেন, তিনি মারা গেছেন এই উগ্রপন্থীদের চেস করে ধরতে, মানে এই অপারেশনটাতে মারা গেছেন উগ্রপন্থীদের গুলিতে। এই দুজন কিন্তু মুসলমান, এবং এরাই কিন্তু প্রমাণ করে
যে আমাদের মধ্যে হিন্দু হোক আর মুসলমান হোক, যেটা আছে সেটা হচ্ছে আমরা ভারতবাসী। অন্তত কিছু সংখ্যক মানুষের মধ্যে তো রয়েছে, কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে রয়েছে বলে আজকে কিন্তু বড় সংখ্যক মানুষ যারা ষড়যন্ত্র করে যাচ্ছে বিভিন্নভাবে, এই যে বিভিন্ন উগ্রপন্থীরা, তাদের দেখা যাচ্ছে যে তারা বাড়ি থেকে চলে গেছে। একজন দেখলাম 2018 সালে তারা বাড়ি থেকে চলে গেছে, ছেড়ে একটা পরীক্ষা দিতে নাকি শ্রীনগরে গেছিল। আমি সত্যি মিথ্যে জানি না, কারণ এগুলো সমস্ত সাংবাদিকরা এদের বাড়িতে গিয়ে কারুর বাবা মাকে, কারুর ভাই বোনকে জেরা করেছে, তাদের উত্তর এটা। এদের সত্য কি আছে কিন্তু আমি জানি না, তাদের সঙ্গে সত্যি যোগাযোগ ছিল কিনা, কারণ এটা খুব অ্যাবসার্ড যে একটি ছেলে সে 2018 শ্রীনগরে পরীক্ষা দিতে গেছে, গিয়ে থেকে সে আর ফেরেনি, আর তার বাবা মা তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। আজকে তার বাবা মা বলছে যদি ও এটা সত্যি করে থাকে ওকে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। কিন্তু তাদের কাছে কি কোনো উত্তর আছে যে 2018 থেকে 2025 সাল অবধি তার ছেলে তাদের কাছে ফেরেনি? তোমাদের কিছু যায় আসে না তাতে? তোমরা কি পুলিশে ডায়েরি করেছো? তোমরা কি মিসিং ডায়েরি লিখেছো? তোমরা কি পুলিশকে বলেছিলে যে ওর মধ্যে উগ্রপন্থার দিকে ঝোঁক ছিল? তোমরা নিশ্চয়ই জানতে। 2018 সময় যখন ও চলে যাচ্ছিল, পরীক্ষা দিতে যাচ্ছিল, তোমাদের মধ্যে নিশ্চয়ই ধারণাটা ছিল। এবং ওই যে মিসিং হয়ে গেল, তারপর তোমাদের কোনো টনক নেই, তোমরা ভারত সরকারকে সেটা জানাবে না। ঠিক সেম জিনিসটা 2021 যে লাস্ট এসেছিল, পরিষ্কার বলছিল বন্টি, উগ্রপন্থীর বন্টি পরিষ্কার বলল যে ও দেশাক, মানে উগ্রবাদীদের বা মৌলবাদীদের যে সংগঠন তাতে জয়েন করে ছেড়ে চলে গেছিল। এই ইনফরমেশনটা কি জম্মু কাশ্মীর পুলিশকে ইনফর্ম করা হয়েছিল আমরা জানি না। যদি না করা হয়ে থাকে তাহলে কি এরা কোনোভাবে দোষী নয়? এদের কি শাস্তি একইভাবে পাওয়া উচিত নয়? আজকে আমার ছেলে উগ্রপন্থী হয়ে জয়েন করছে একটা সেনাবাহিনীতে, যেটা উগ্রপন্থী সেনাবাহিনী, যেটা আমার দেশের বিরুদ্ধে অবতীর্ণ হবে বন্দুক নিয়ে, স্টেন গান নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে। সেই সংস্থায়, সেই উগ্রপন্থী সংস্থায় জয়েন করছে সে, একজন জেহাদি বলুন বা যেভাবেই হোক, বিদ্রোহী উগ্রপন্থী সে জয়েন করছে। আর আমি বাবা মা হয়ে, আমি এই দেশের বাসিন্দা হয়ে এই দেশের সিকিউরিটিকে বা এই দেশের পুলিশ প্রশাসনকে জানাবো না যেরকম একটা ঘটনা ঘটেছে? তাহলে আমার অন্যায় কম না? বা মন থেকে আমি চাই যে এই দেশের বিরুদ্ধে আমার ছেলে সংগ্রাম করুক, আমার ছেলে এখানে এসে সন্ত্রাস তৈরি করুক, মানুষ মারুক, আমি সেটা চাই? তার মানে এটা তো তাই দাঁড়ায় মানে। এবার এই সাধারণ মানেটা যদি আমরা বা রাজনৈতিক দলের লোকজন বুঝতে না পারে, তাহলে আমি বলবো ভগবান আপনার মঙ্গল করুন, এর বাইরে কিছু বলার নেই। ব্যাপারটা এত সাধারণভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ভগবান ছাড়া আপনাদের মঙ্গল করুন বাবা ছাড়া কিছু নেই। আজকে স্থলে, জলে, অন্তরিক্ষে মানে আকাশে মহড়া চলছে। এই মহড়া কোথায় ছিল? ওখানে একটি আর্মি মানুষ ছিল না। আর আজকে করে কি হবে? আজকে করে কি এই মানুষগুলো ফিরে আসবে? আসবে না। কিন্তু করা জরুরি, করাটা দরকার। কেন দরকার? ইন ফিউচারে যেন না আসে, এবং এই জায়গাটাতে যেন কোনো রকমের কোনো ঢিলে না থাকে। আজকে পাকিস্তানকে জল সাপ্লাই সরবরাহ বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে পাকিস্তান খুব শীঘ্রই এসে পায়ে হাত দেবে বা যুদ্ধ ঘোষণা করবে, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। এবং যুদ্ধ ঘোষণা করার সম্ভাবনা কম, কারণ তারা প্রচন্ড ভয় পেয়ে আছে। তারা উল্টে একদম পরিষ্কার ক্ষমা চেয়ে নেওয়ার সম্ভাবনা বেশি। তাদের কি ক্ষমা করা উচিত আমাদের? এইটা কিন্তু বর্তমান সরকারের যারা ডিসিশন মেকার তাদের কিন্তু ভাবতে হবে যে ওদেরকে ক্ষমা করে সেই সুযোগটা আমরা দিয়ে চলেছি দিনের পর দিন, এবং তার অ্যাডভান্টেজ তারা নিয়ে চলেছে। তারা যখন তখন বাংলাদেশকে উস্কাচ্ছে, যখন তখন চীনের সঙ্গে সমঝোতা করছে, সারাক্ষণ ভারত বিরোধী কাজকর্মগুলো করে চলেছে, ভয়ঙ্করভাবে ভারত বিরোধী কাজকর্ম করে চলেছে। আজকে বাংলাদেশকে অশান্ত করেছে, তার মধ্যে তাদের প্রচ্ছন্ন মদত ছিল। সেই বাংলাদেশের একটা অংশ আজকে আমাদের মুর্শিদাবাদে পড়েছে, আরো কত জায়গায় পড়েছে তার ঠিক ঠিকানা নেই। আর এর মধ্যে আমাদের বুঝতে হবে যে কাশ্মীরের এই ঘটনা আর মণিপুরের এই ঘটনাও কিন্তু আলাদা নয়, বা মুর্শিদাবাদের ঘটনাও কিন্তু আলাদা নয়। প্রত্যেকটা জায়গায় ধর্মের সঙ্গে ধর্মের
একটা সংঘর্ষ হচ্ছে এবং সেখানে একটা পার্টিকুলার দল হিন্দুকে সাপোর্ট করছে, আরেকটা পার্টিকুলার দল মুসলমানকে সাপোর্ট করছে, বিশেষ করে যে মুসলমানকে সাপোর্ট করছে সে হচ্ছে বিরোধী দল, আর যে হিন্দুকে সাপোর্ট করছে সে হচ্ছে বর্তমান শাসক দল। কেন এরকম হবে? প্রত্যেকে রাজদণ্ড হাতে নিয়ে থাকতে হবে এবং সেখানে সবাই আমার কাছে সমান, সবাইকে সমান চোখে দেখতে হবে। আর সবাইকে সমান চোখে দেখতে অসুবিধাটা কি আছে? কেন্দ্র কেন সিদ্ধান্ত নিচ্ছে না যে সবার জন্য একরকম শিক্ষা হওয়ার কথা? সেটা নিতে 2014 থেকে আজকে 2025 অব্দি যেতে হচ্ছে কেন আমাদের? যখন আমরা ওয়াকফ বিল পাস করে ফেলতে পারছি, তাহলে আমরা সবার জন্য এক ধরনের শিক্ষা কেন পাস করতে পারছি না? কোথায় সমস্যা? আমার হাত থেকে কিছু ভোট ব্যাংক চলে যাবে? তাহলে আমার সঙ্গে বাকিদের কি তফাৎ রইল? আমার 56 ইঞ্চি ছাতির সঙ্গে বাকিদের ছাতির কি তফাৎ রইল? কোনো তফাৎ নেই। এবং যারা শিক্ষিত মুসলমান তারা কিন্তু কখনো এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেয় না। আমি অন্তত যেটুকু চিনি, আমার অন্তত বন্ধু বান্ধব যারা আছেন, যারা মুসলমান ধর্মাবলম্বী, যারা শিক্ষিত, তারা কিন্তু এই ঘটনার প্রকট নিন্দা, প্রচ্ছন্ন নয় প্রকট নিন্দা করছেন, করে চলেছেন। এবং এই ঘটনাগুলোকে তারা কিন্তু একদম স্ট্রংলি কন্ডেম করেন এবং তারা একদম প্রকাশ্যে বলেন যে এই কিছু মানুষের জন্য আমাদের সম্মানে ক্ষয় হচ্ছে, যেটা হয়তো টু সাম এক্সটেন্ট ঠিক। আমি ভেতরের কথা জানি না, তাদের মনে হয়তো অন্য কিছু রয়ে থাকতেই পারে, কিন্তু তারা মুখে অন্তত এটা বলে যে এই ঘটনাগুলো তাদের সম্মানহানি করছে যথেষ্ট পরিমাণে, এবং সেটাই স্বাভাবিক। তার জায়গায় আমি হলে আমিও এটা ভাবতাম। তো আজকে কাশ্মীর নিয়ে আমাদের কারো কোনো ডাউট থাকা উচিত না। এক নম্বর হচ্ছে কাশ্মীর আমাদের, কাশ্মীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এবং পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের কোনো দিক থেকে কোনো তফাৎ নেই অঙ্গরাজ্য হিসেবে। তাই কাশ্মীরে ঘটা কোনো ঘটনার দায়িত্ব, দুঃখ, ভার সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে এবং সেই জায়গায় যে ডিসিশন নেওয়া হবে সেই ডিসিশন সর্ব ঐক্যের মাধ্যমে নেওয়া উচিত এবং সেই ঐক্যের ক্ষেত্রে কেন্দ্র সরকারের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের থাকা উচিত এবং আমরা থাকবো। কিন্তু তার সাথে আমরা চোখ খুলে রাখবো, নিশ্চয়ই চোখ খুলে রাখবো, কেন্দ্রের কোনো জনবিরোধী বা স্বার্থ বিরোধী কোনো নীতি যদি থাকে যেটা তার নিজের স্বার্থ চরিতার্থের জন্য হয়, তো সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব। কিন্তু আজকে সারা পৃথিবীর সামনে ভারতকে ঐক্যবদ্ধ হয়ে থাকাটা, দেখাটা বড় জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের থেকে আমরা কখনো মুখ ফিরিয়ে নেব না বা তাদেরকে প্রকাশ্যে এমন কোনো কথা বলবো না যেটাতে তাদের মর্যাদাহানি হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই ঘটনার একটা চূড়ান্ত শিক্ষা যারা ঘটিয়েছে এবং যারা তাদের পিছনে মদত দিয়েছে, সেটা কাশ্মীরবাসী হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা পাকিস্তানের মধ্যে থাকা পিওকেতে থাকা উগ্রপন্থী সংস্থা হতে পারে, লস্কর বা অন্যান্য যে সমস্ত উগ্রপন্থী সংস্থা আছে তারা হতে পারে। তারা যেন এমন একটা লেসন পায় যে লেসনটা তাদের আগামী অন্তত বেশ কিছুদিন কোনো কিছু করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হয়। বেসিক্যালি এরা কিন্তু রক্তবীজের বংশ। একটা জিনিস মাথায় রাখতে হবে, রক্তবীজ কোনোদিন শেষ হয় না। ওই রক্ত ফোটা ফোটা পড়ে, সেই ফোটা ফোটা রক্ত থেকে কিন্তু আবার আরো 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 উগ্রপন্থা তৈরি হয়। 6 জনকে মারলে আবার 60 জন তৈরি হবে, 60 জনকে মারলে 600 জন তৈরি হবে। এটাই রক্তবীজ উগ্রপন্থার নিয়ম। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা থেকে বাঁচার একমাত্র যদি কোনো উপায় থাকে সেটা হচ্ছে শিক্ষা, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা। যে জায়গাটাতে প্রবলেম, কারণ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউ চায় না মানুষ শিক্ষিত হোক। যারা যত জানে তত কম মানে, এই থিওরিটা কিন্তু এরা খুব ভালো জেনে গেছে, বিশ্বাস করে, এবং যেটা টু সাম এক্সটেন্ট কারেক্ট। শিক্ষা মানুষকে যে চোখ খুলে দেয়, সেই চোখে উগ্রপন্থা থাকে না, সেই চোখে ধনী দরিদ্র, ব্রাহ্মণ অব্রাহ্মণ বা শূদ্র, হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, শিখ ইসাই, এদের মধ্যে কোনো ডিফারেন্স তারা দেখতে পায় না। প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত হয় সেইখানেই কিন্তু
বিভিন্ন রাজনৈতিক দলের সমস্যা, মানুষ যদি এই জায়গায় শিক্ষা পেয়ে যায় তাহলে তাদের ভ্যালু কমে যাবে। তাদের যে রাজনৈতিক ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার তারা ভালোভাবে করতে পারবে না। মানুষের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে পারবে না। কাশ্মীরে শান্তি ফিরে আসুক। আগামী কিছুদিনের মধ্যে যে অমরনাথ যাত্রা হচ্ছে, সেই অমরনাথ যাত্রায় যেন একটা জীবন না চলে যায়, এবং পাকিস্তান এবং এই উগ্রপন্থী সংস্থা যেন একটা উচিত শিক্ষা পায় আগামী কিছুদিনের মধ্যে, এই আশাটা রাখি। আমার মনে হয় আমার মতো আপনারা সবাই রাখেন, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের কিন্তু উত্তর আমরা খুঁজে বের করবই, এবং আমাদের এই উত্তরটা দেওয়ার জন্য বর্তমান কাশ্মীরের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ, যে কেন এই ইন্টেলিজেন্স ফেলিওর, কোথায় সমস্যা, এবং এই সমস্যা যেটা 2018-তে একটা ছেলে বেরিয়ে যাওয়ার পর বা 2021-এ একটা ছেলে বাড়ি ছেড়ে যাওয়ার পর শুরু হয়েছিল, সেই জায়গাগুলোকে কেন সঠিকভাবে দেখা হয়নি এবং কেন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি, কেন আমরা এতটা গা ছাড়া দিয়ে ফেললাম, নাকি এর মধ্যেও আমাদের কোনো অন্য অঙ্ক কাজ করছিল। প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। ভালো থাকবেন, নমস্কার।